জামায়াত নেতা নিজামের ফাঁসি কার্যকরে আরও এক ধাপ অগ্রগতি, রিভিউ খারিজ করে ফাঁসির আদেশ বহাল। তিনি যদি প্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরে সেটা নির্ভর করবে, এবং যদি না চান সেক্ষেত্রে দ্বন্দ্ব কার্যকর হবে। সরকার যেদিন নির্ধারণ করবেন সেই দিন। ভবিষ্যৎ প্রজন্ম এটা বিচার করবে এই আইন কতটা সঠিক ছিল। রায় বহাল থাকায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল, রায় দ্রুত কার্যকরের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃ শুনানি হবে না, আপিল বিভাগের নির্দেশনা। ময়মনসিংহের গাছতলায় বেপরোয়া গতির ট্রাক সিএনজির সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত, 8। তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, অভিযান চালিয়েও মিলছে না সুফল। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং কানাডার আলবার্টায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে 1,500-এর বেশি ঘরবাড়ি, জরুরি অবস্থা জারি। মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামের রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। সকাল 11:30টায় প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও আইন নিয়েই প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। 2014 সালের 29 অক্টোবর জামায়াতের এই নেতার বিরুদ্ধে 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়। ফাঁসির আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরই 23 নভেম্বর আপিল করেন নিজামী। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, পাবনার 3টি গ্রামের প্রায় 400 জনকে হত্যা এবং ধুলাউড়ি গ্রামের আরও 30 জনকে হত্যা সহ 3টি অপরাধে ফাঁসি এবং অন্য 2টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত। আর সবশেষ আইনি লড়াই হিসেবে এর 14 দিনের মাথায় রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন যুদ্ধাপরাধী এই জামাত নেতা। তবে বৃহস্পতিবার রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেল নিজামীর ভবিষ্যৎ। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, রায় কার্যকরে আর কোনো বাধা রইল না, এখন শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পথ খোলা থাকলো নিজামীর জন্য। প্রক্রিয়া হলো এই রিভিউ পিটিশন ডিসমিস হওয়ার যে আদেশ, এটা জেলখানায় যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ মতিউর রহমান নিজামীকে জিজ্ঞেস করবেন যে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি যদি প্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরে সেটা নির্ভর করবে, এবং যদি না চান সেক্ষেত্রে দ্বন্দ্ব কার্যকর হবে। সরকার যেদিন নির্ধারণ করবেন সেই দিন। তবে আসামি পক্ষের আইনজীবী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে পুরো আইনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আমি সুপ্রিম কোর্টের রায় অবশ্যই আমি সন্তোষ প্রকাশ করব না, আমার কোনো বক্তব্য থাকবে না। তো আমি আবারও বলছি, ভবিষ্যৎ প্রজন্ম এটা বিচার করবে এই আইন কতটা সঠিক ছিল, এবং এই আইনে যারা বিচার হয়েছে তারা যে অপরাধের জন্য, আমি বারবার বলেছি, জামাত একটা রাজনৈতিক বিশ্বাস নিয়ে তখন পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছে, এবং এই আইন হওয়ার পরে তাদেরকে এখন যে বিচার করা হচ্ছে, যে জঘন্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, সেই ব্যাপারে আমি সন্দিহান, এবং এটা বানাটো সাক্ষীর উপরে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। নিজামীর মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে পঞ্চম কোন মামলার আপিলের চূড়ান্ত নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। আলবদর নেতা এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার একটি অধ্যায়ের সমাপ্তি হল বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
তদন্ত সংস্থা ও বিশিষ্টজনেরা এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, জামায়াত যে একটি অপরাধী সংগঠন, এ রায়ে আবারও তা জোরালো হলো। আফজাল হোসেনের রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর নেতা এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরের পর এবার দলটির আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা কেটে গেল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন মনে করেন, আলবদর প্রধান নিজামীর ফাঁসির দণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারে একটি অধ্যায়ের সমাপ্ত হলো। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, সেই দায়ভার তিনি এড়াতে পারেন না এবং আজকে আলবদরের নেতার যে ফাঁসির দায় বহাল থাকলো, এটি হচ্ছে সত্যের বিজয়। শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা, আমাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এইটার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতি আরও এক ধাপ সামনের দিকে অগ্রসর ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। তদন্ত সংস্থা সহ বিশিষ্টজনেরা মনে করেন, জামায়াত প্রধান সহ নিজামীর এ রায়ের ফলে জামায়াত যে একটি অপরাধী সংগঠন তা আবারও প্রমাণিত হলো। প্রতিটি রায়ের মাধ্যমেই কিন্তু পরবর্তী বিচারগুলো সহজতর হচ্ছে এবং জনমনেও আস্থা সৃষ্টি হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদের যারা ৪৪ বছর আগে অপরাধ করেছিল তাদের বিচার হবে। এই শীর্ষ যুদ্ধাপরাধীর গাড়িতে কিন্তু পতাকা উঠেছিল, বাংলাদেশের পতাকা। সুতরাং আমরা অনেকটা পাপ মুক্ত হয়েছি এর ফাঁসির এই রায় বহালের মধ্য দিয়ে। একই সাথে এ রায় দ্রুত কার্যকরে সরকারের কাছে দাবিও জানান তারা। আপিল বিভাগ তার রায়ে বলেছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান হিসাবে স্বাধীনতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ মনে করে এ রায়ের ফলে আবারও প্রমাণিত হলো জামায়াত ইসলামী একটি অপরাধী সংগঠন। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এরকম অপরাধী সাজা হোক আমরা চাই। জনগণের প্রত্যাশা, জনগণের দাবি, এটা যুদ্ধাপরাধীদের বিচার ফাঁসি হবে, এটা বহুদিনের আকাঙ্ক্ষা প্রত্যাশিত, যা পূরণ হলো। যুদ্ধাপরাধীদের একটা নিশ্চিত ঝামেলা দ্রুত শেষ হোক, আর ঝুলে আর রাখার দরকার নেই দেশে। রিভিউ পিটিশন খারিজ করবে, এটা আমাদের আশা ছিল। আমাদের আশার আকাঙ্ক্ষায় সেটি বাস্তবায়িত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ আবারও বিচারের সংস্কৃতি, ন্যায় বিচারের সংস্কৃতিতে ফিরে এসেছে। নিজামীর রায়ের মাধ্যমে আমরা বাংলার জনগণ, মুক্তিকামী জনগণ একটি স্বস্তি পেল। এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমরা খুশি এবং আনন্দিত। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হোক, আর এই মতিউর রহমান নিজামীর কুখ্যাত রাজাকারের লাশ যেন পাবনায় দাফন করা না হয়। নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান গণজাগরণ মঞ্চের কর্মীরা। স্লোগানে মুখর প্রজন্ম চত্বর। বৃহস্পতিবার ভোর থেকেই শাহবাগে জড়ো হতে থাকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সকাল 11:30টার কিছু পরে যখন রায়ের খবর পৌঁছে, তখন উল্লাসে ফেটে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে ভরিয়ে তোলে পুরো এলাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যারা সবসময় সোচ্চার ছিলেন, তাদের মুখে ছিল তৃপ্তির হাসি আর কণ্ঠে দৃঢ়তা। আজকে সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি, আমরা দ্রুত এর কার্যকর চাই। যুদ্ধাপরাধী নিজামীর এই ফাঁসির বাস্তবায়নের মধ্য দিয়েই আসলে বাংলাদেশের জামাত শিবিরের রাজনীতির যেই তার যে যতটুকু লজিক্যাল ভ্যালিডিটি ছিল সেই জায়গাটাও নষ্ট হয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষিত রায় ছিল দীর্ঘদিনের, সেই রায় আমরা পেয়েছি। এদিকে মঞ্চের মুখপাত্র ইমরান ঈদ সরকার সন্তোষ প্রকাশ করে বলেন, রায় কার্যকরের মাধ্যমে জাতির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। স্বাধীনতা পরবর্তী সময়ে সে তার গাড়িতে জাতীয় পতাকা ওঠাবার ধৃষ্টতা প্রদর্শন করেছিল। তাই আজকে এই রায়ের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো, যুদ্ধাপরাধীরা যত ক্ষমতাধরী হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় আসতেই হবে। মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করে জাতির যে দীর্ঘদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান করবে। এর আগে বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগে এসে শেষ হয়। তখন তামিম, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না। 1 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান। 168টি মামলার মধ্যে 2-1টি মামলা তারা পুনঃশুনানি করতেও পারেন। এর আগে অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কের কারণে গত বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে থাকা 161টি মামলা এবং
সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের কাছে রায় লেখার জন্য অপেক্ষমান থাকা 7টি মামলার পুনঃশুনানি করা হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সংবিধানের 16 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় দেওয়া হবে আজ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে এখন তার কাছে। সেলিয়া, রঞ্জন, আজ ঠিক সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যে ব্রেকের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে বিশেষ বেঞ্চটি গঠন করা হয়েছে 16তম যে সংশোধনী সংবিধানে, সেটির বিষয়ে কিন্তু আজ রায় দেওয়ার কথা এবং গত 10ই মার্চ এই আজকের তারিখটি নির্ধারণ করে রাখা হয়েছিল এবং আজ এই সংশোধনীর বিষয়টি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার মধ্যে একটি হচ্ছে যে বিচারপতি হাইকোর্টের যে বিচারপতিদের যে অপসারণের বিষয়টি, সেটি কিন্তু 16 সংশোধনীতে করা হয়েছে। যদি 16 সংশোধনীর বিষয়ে আপনাদেরকে কিছু বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, তার মধ্যে একটি হচ্ছে 72-এ যে সংবিধানটি রচনা করা হয়েছিল সেখানে প্রথমত বিচারপতিদের যে অপসারণের বিষয়টি সেটি সংসদের হাতে ছিল। পরবর্তীতে কিন্তু 75-এ 4র্থ সংশোধনীর মাধ্যমে এটি রাষ্ট্রপতির হাতে নিয়ে যাওয়া হয় এবং 77-এ জিয়াউর রহমান যখন সামরিক শাসন শুরু করেন তখন 77-এ এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেওয়া হয় এবং পরবর্তীতে এটি 79 সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটি পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা হয় এবং আপনি জানেন যে 2010 সালে আপিল বিভাগ যে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে যে বাতিল করেছিলেন, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয়টি কিন্তু বাদ পড়েনি এবং 2011 সালে যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটি বাদ পড়েনি এবং পঞ্চম সংশোধনীর বিষয়গুলো আবার নিয়ে আসা হয়, তখন কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটি রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে 2014 সালে সংসদে কিন্তু আবার তার নিজের হাতে নিয়ে নেয় এই ক্ষমতাটি, বিচারপতি অপসারণের বিষয়টি এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে সিনিয়র যে আইনজীবীরা রয়েছেন এবং বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু এটির বিষয়ে একটি রিট আবেদন করেন এবং তাদের যে বক্তব্যগুলো আমরা সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় শুনানিতে শুনেছি, সেখানে বলা হয়েছে যে এটি আসলে মালদার হোসেন মামলা এবং যে আমাদের যে স্তম্ভ সংবিধানের সেটির কিন্তু পুরোটাই বিপরীতে যায় এবং অন্য একটি বিষয়ে যেটি তারা বলছেন, যেহেতু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়েছে, সেক্ষেত্রে সংসদ যেহেতু আইন প্রণয়ন করেন এবং সংসদ সদস্যরা এখানে সবকিছু নির্বাহী বিভাগ পরিচালনা করেন, সেক্ষেত্রে আসলে যে বিচারপতি অপসারণের বিষয়টি সেটি আসলে সংসদের হাতে এভাবে সংসদ সদস্যদের হাতে আসলে যেতে পারে না। যদি এই বিষয়টি পরিবর্তন করতেই হয়, সেক্ষেত্রে আসলে যেহেতু সংবিধানের এটি একটি স্তম্ভ, সেক্ষেত্রে এর জন্য আসলে গণশুনানির প্রয়োজন রয়েছে বলে তারা আসলে বিভিন্ন সময় যেসব শুনানি এবং অ্যামিকাস কিউরি যারা রয়েছেন তারা কিন্তু বিচারপতি এবং শুনানিতে তারা এই বিষয়গুলো বলেছেন যে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো যেন না থাকে। রঞ্জন, আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। তিনি জানাচ্ছিলেন সংবিধানের 16 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায়ের বিষয়ে খবরাখবর। দুপুর সময় আরো থাকছে। চুয়াডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ, থানায় মামলা। এবং রংপুরে এসিড সন্ত্রাসে ঝলসে গেল 10ম শ্রেণীর ছাত্রীর মুখ, ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা। হাওড়াঞ্চলে মৎস্য উৎপাদন সহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ড করে ভাগ্যোন্নয়নের কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপদেষ্টা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি নদীর ধারা অব্যাহত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, হাওরে মৎস্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমরা যদি দারিদ্র্যের হার দেখে, এই হাওড় এলাকার মানুষই কিন্তু সবথেকে বেশি গরিব।
কারণ তাদের কিছু করারই নেই, কোনো কর্মসংস্থান ব্যবস্থা নেই, অথচ সম্ভাবনা প্রচুর। সেই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে এবং সম্ভাবনার পথটা আমাদের করে দিতে হবে। এই হাওর বল এইগুলিকে আমাদের জলাধার হিসেবে ব্যবহার করা, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আর সেখানে মানে মৎস্য উৎপাদন থেকে শুরু করে এখন তো সবই, মাছ বলেন, শামুক ঝিনুক বলেন, কাঁকড়া বলেন, তাছাড়া এমনকি কুমিরের চাষ থেকে সবকিছুই হচ্ছে এখন, এবং সবকিছু এখন অর্থকরী ফসল, যেখান থেকে আমরা আরো অধিক পরিমাণে এই সম্পদগুলি কিভাবে আমরা উৎপাদন বাড়াতে পারি, আহরণ করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি, এবং যা আমাদের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। দর্শক, সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 5 মিনিটের মধ্যে পুলিশ সেই জায়গাটিতে চলে যায়। যেমন আমি জানিয়েছি, এই যে এই মান্নান, ওই যে জুলহাস মান্নান হত্যাকাণ্ডের 5 মিনিটের মধ্যেই আমাদের পুলিশ সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমাদের পুলিশ যথাসাধ্যভাবে কাজ করছেন। আমাদের যতগুলি ইনসিডেন্ট হয়েছে প্রায়গুলোরই আমরা চার্জশিট দিয়েছি, ইনভেস্টিগেশন হচ্ছে, আইডেন্টিফাই করেছি, এবং কয়েকটা যেগুলো বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমরা শেষ করতে পারবো বলে আমরা তাকে জানিয়েছি। তারা মানে বলতে চেয়েছিল যে এই যে কিলিংগুলোর ভিতরে তাদের যুক্তরাষ্ট্রের কর্মচারীকে, ওই যে জুলহাস মান্নান তাদের নাকি কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, তাকে আমেরিকানদেরকে উদ্দেশ্য করে মারা হচ্ছে কিনা। আমরা স্পষ্ট করে আমাদের সিটি ইউনিট, আমাদের এসবি ইউনিটের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এগুলি কোনো মানে বিদেশিদের উপরে হত্যা নয়। এগুলো, এই হত্যাকাণ্ডগুলো যারা করছে তারা মানে অন্য ধরনের হত্যাকাণ্ড এটা হচ্ছে, এগুলো আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। এগুলো কোনো বিদেশিদের হত্যাকাণ্ড করার জন্য এগুলো নয়। তারপরে আমরা এটাও বলেছি, যে হত্যাকাণ্ড হয়েছে একটা দল চাচ্ছে, একটা গ্রুপ চাচ্ছে যে আমাদের দেশকে অকার্যকর দেশ বানানোর জন্য, যেমন তাবেলা সেজার, কনিও সুজি, তারপরে সিয়া দের ইমামকে, তারপরে খ্রিস্টান ধর্মযাজককে হত্যার প্রচেষ্টা, হিন্দু ধর্মযাজককে হত্যা করা, এগুলো করেছিল একটা আনস্টেবল করার জন্য, একটা মানে ভীতির সৃষ্টি করার জন্য। সেই জায়গায় আমরা কাজ করছি, সেটা আমরা বলে দিয়েছি। আমরা সব ধর্মের প্রধানরা বসে আমরা কাজ করছি, সেটাও আমরা জানিয়ে দিয়েছি। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 দিনের সরকারি সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক। সকাল 11:30টায় কুয়েতের উদ্দেশ্যে তার বিমান ছেড়ে যায়। শেখ জাবেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত 3রা মে 3 দিনের সরকারি সফরে আসেন তিনি। তার এই সফরে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা ও ভিসা সহজীকরণ সহ 4টি চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে চুক্তি স্বাক্ষর ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গতকাল বিকেলে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ময়মনসিংহের নেত্রকোনা সড়কে ট্রাকের ধাক্কায় একই পরিবারের 5 জন সহ সিএনজি অটোরিকশার 8 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মোদারপুর গাছতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশা মোদারপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 5 জন সহ 8 জন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। নিহতদের সবার বাড়ি নেত্রকোনার পূর্বথলা উপজেলার শানকিদুয়ারি এলাকায়। ওই গ্রামের কাজল মিয়া ডাক্তার দেখাতে সপরিবারে ময়মনসিংহে যাচ্ছিলেন।
দুপুর অনুমান 12 ঘটিকার সময় একটি সিএনজি নেত্রকোনা থেকে ময়মনসিংহ দিকে যাচ্ছিল, একটি ট্রাক ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। আমাদের থানাধীন মোদারপুর নামক স্থানে দুটি মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে 8 জন লোক মারা যায়। তার মধ্যে একজন নারী, 2 জন শিশু, 5 জন পুরুষ, এবং তারা সকলেই ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি আটক আছে, ড্রাইভার পলাতক আছে। টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 1 জন। ভোরে কালিহাতী উপজেলায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায় একটি বালুবাহী ট্রাক পোলাইহাবাড়ি রেল ক্রসিং দিয়ে পার হবার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিংয়ে পৌঁছলে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ট্রাকে থাকা অপর একজনকে উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে নিহতদের গ্রামের বাড়ি গোহালিয়া বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দেশে প্রতিনিয়তই বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, যার সঙ্গে জড়িত তিতাস গ্যাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। তাদের যোগসাজশে গ্যাস নিয়ে প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা। শুধু দেখভালের অভাবে এসব সংযোগের পাইপলাইন অভিযান চালানোর পরও ফের বসানো হচ্ছে। গাজীপুর থেকে ঘুরে এসে শাহিন রহমানের ক্যামেরা আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকোট থানাধীন হরতকিতলা নামের একটি মহল্লাতে। এলাকায় প্রতিটি বাড়িতেই কমপক্ষে 15 থেকে 20টি ঘর দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘরের জন্যই একটি করে গ্যাসের চুলা বরাদ্দ রয়েছে এখানে, যেগুলো সম্পূর্ণই অবৈধ। আর এসব গ্যাসের সংযোগ লাইন কিভাবে এসেছে এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কোনো বাড়িওয়ালাই। এখানে আসলে দেখা যাবে প্রতিটি বাড়িতে এভাবেই ছড়িয়ে রয়েছে গ্যাসের অবৈধ সংযোগ। উচ্চচাপের গ্যাসের মূল সঞ্চালন লাইন ছিদ্র করে নির্মাণ করা হয়েছে বিতরণ লাইন। আর প্রতিটি সংযোগের জন্য নেওয়া হয়েছে 30,000 থেকে লাখ টাকা পর্যন্ত। টাকা দিছি মনে করেন, হ্যাঁ আমাদের এই পর্যন্ত দিব, 40 নিচে 30 নিচে যার থেকে যা নিয়ে পারছি। লাইন দিছে শামসুল। আমি তো একা না, কিন্তু শত শত হাজার হাজার বাড়ি দেখা যায়। এলাকার মধ্যে যারা একটু প্রভাব, তাদের মধ্যে কমিটি করছে, কমিটি এলাকার যে প্রভাব, এরা বাড়ি বাড়ি টাকা তুলছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় দালাল আর ঠিকাদার থেকে শুরু করে স্থানীয় গ্যাস বিতরণ কোম্পানির লোকজন এর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে, যারা হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা, গড়ে তুলছে বিলাসবহুল বাড়ি কিংবা গাড়ি। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তাদের অনেকেই স্বাভাবিকভাবেই অস্বীকার করেন, আবার কেউ কেউ তা স্বীকারও করে নেন। এটা তো উপরে কর্মকর্তা ছাড়া তো আর হয় নাই। যদি আমার হাজবেন্ড অন্যায় কাজ করে থাকে তাহলে অত্র এলাকা সবাই করছে। অসাধু গ্যাসের কন্ট্রাক্টর ছিল না, দিছে হয়তো গ্যাসের কন্ট্রাক্টর না, আমি কিছু জানি না। তবে তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ বলছে তাদের কাছে লিখিত তথ্য থাকলেও কারা এসব অবৈধ কাজের সাথে জড়িত সে বিষয়ে কিছুই জানেন না তারা। লাইন তো ডিসকানেক্ট করছি আমরা বেশ কিছু, এখন পুলিশ ম্যাজিস্ট্রেট না পেলে তো আমরা কাজ করতে পারবো না। আমরা তো আমাদের প্রক্রিয়া করছি। এই লাইনগুলো দিচ্ছে কারা? আমাদের অফিসের কোনো লোকজন জড়িত নয় এর সঙ্গে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে গত 2 বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে 280 কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। এখনো এমন শত শত কিলোমিটার পাইপলাইন রয়েছে যার খবরই রাখে না বিতরণ কোম্পানি। ফলে প্রতিনিয়তই চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর। আইপিএল এর খবর। চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দিল্লির ডেয়ারডেভিলস ও রাইজিং পুনে সুপার জায়ান্টস। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে জহির খানের ডেয়ারডেভিলস। অন্যদিকে 8 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ধোনির দল সুপার জায়ান্টস। আজ দিল্লিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে 2 দলের ম্যাচটি। চলতি আসরে সাকিবের কলকাতা নাইট রাইডার্স আর সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে হার ছাড়া বাকি 7 ম্যাচের 5টিতে জিতেছে দিল্লি ডেয়ারডেভিলস। তবে লায়ন্সদের বিপক্ষে প্রথম দেখায় হেরে গেলেও দ্বিতীয় দেখায় 8 উইকেটের বড় জয় তুলে নিয়েছে জহির খানের দল। এছাড়া গেল ম্যাচে লায়ন্সের বিপক্ষে নাদিম সামিরদের নিয়ন্ত্রিত বোলিং ও ঋষভ পান্তের ডিককদের ব্যাটিং পারফরমেন্স এই ম্যাচেও ধরে রাখতে চাইবে। অন্যদিকে চলতি আসরে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস পেয়েছে মাত্র 2টি জয়।
তার উপর আবার গেল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলারদের বাজে পারফরমেন্সের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে সুপার জায়ান্টসের। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। একেবারে শেষ মুহূর্তের সময়টুকু কাজে লাগাতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তবে ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থীকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এই ইউনিয়নের উন্নয়ন কল্পে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীকে তারা আমাকে বিপুল ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা সরকার দলীয় প্রার্থী এবং তাদের সমর্থকদের কাছ থেকে আমরা যা শুনছি তাতে সাধারণ ভোটাররা সহ আমরা যারা প্রার্থী প্রত্যেকেই শঙ্কিত। জয়ের ব্যাপারে 100% আশাবাদী, যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোট হয়। যে যোগ্যতা এবং যে সৎ মানুষ তারই ভোট দেবো আমরা। নির্বাচনের আগে সবাই আসে, আইসা ভোট চায়, ভালোভাবে বলে, ঠিক আছে, ভোট টোট পরে আমরা দেই, তারপর তাকে খুঁজে পাওয়া যায় না। উপজেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন উনি, পাশাপাশি পুলিশ প্রশাসন আর আমাদের নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত যারা আছি তারা সবাই মিলে খুব ভালো একটা নির্বাচন করতে পারবো, এর জন্য আমরা আশাবাদী। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় গ্রামের সম্প্রীতি ও শান্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। দলীয় প্রতি নির্বাচন দেওয়া হলো আমার সঠিক ধারণা নেই, তার ফলে অনেক মানুষ জীবন হারিয়েছে, 61 জন জীবন হারিয়েছে। গ্রামের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, আমরা ভাই ভাই বাস করতাম, সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন নাই, শত্রুতায় রূপান্তরিত হয়েছে। এমন নির্বাচন তো আমরা চাইনি। আমরা নির্বাচন চেয়েছিলাম, নির্বাচনের মধ্যে যোগ্য ব্যক্তি আসবেন, মুরব্বী ব্যক্তি আসবেন, সৎ ব্যক্তি আসবেন এবং সবাই তাকে শ্রদ্ধা করে সেই ব্যক্তি আসবেন। রংপুরে 10ম শ্রেণীর এক ছাত্রীর মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে মিঠাপুকুর উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, জানালার পাশে বসে পড়ছিল রুবাইয়াত ঋতু। হঠাৎ জানালা দিয়ে দুর্বৃত্তরা ঋতুর মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে ঋতুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানান, অ্যাসিডে ঋতুর মুখের ডান অংশ পুড়ে গেছে। আমার চুলগুলো টানি ধরে মুখে কিছু দেয়, আমি মনে করছি যে পানি কিছু, প্রথমে বুঝতে পারিনি। দেওয়ার পরে জ্বলতে এমন করতেছে, আম্মু চিল্লেন দিছে, আম্মু এসে বলতেছে, আম্মু মনে করছে যে কানে কিছু মনে হয় ঢুকেছে, কানে করতেছে। যখন চুলগুলো ধরছে, চুল ছাড়িয়ে দেওয়া ছিল, চুলের মধ্যে চুল গরম হয়ে গেছে। দেখি পানি ঢালালি খুব, অনেকক্ষণ পানি ঢালার পর আমি অ্যাম্বুলেন্স দেখে না এখানে মেডিকেলে নিয়ে আসলাম। তো সন্দেহ করতে পারি না, কারণ ও যদি বলতে পারে এতটুকু, আমি কি এক সন্দেহ, আমি তো জানি না। 4% কেমিক্যাল বার্ন নিয়ে আসছে, তার ফেসের রাইট সাইডে পুড়ে গেছে, কিছুটা রাইট আইও ইনভলভ। সে সম্পূর্ণ যে বিপদমুক্ত তা বলা যাবে না এই মুহূর্তে। চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে নির্যাতিতার স্বজন বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আহাদ আলীকে গ্রেফতার করা হয়। স্বজনদের অভিযোগ, গত 30 এপ্রিল ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আহাদ আলীর বাড়িতে প্রাইভেট পড়তে যায় ওই শিক্ষার্থী। সেখানে তাকে ধর্ষণ করে আহাদ। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি জানালে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নির্যাতিতার পরিবার। কিন্তু 5 দিন পরও ব্যবস্থা না নেওয়ায় গতকাল সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে অভিযুক্ত স্কুল শিক্ষককে পিটুনি দেয় নির্যাতিতার স্বজন এলাকাবাসী। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কোন মেয়ে
সুযোগ দেননি, না দেওয়ার কারণে আমরা আগাতে পারিনি। সেই কারণে আমরা পরবর্তী বলে তো চিন্তা ভাবনা নেব, এই কারণে এই অবস্থার মধ্যেই রয়েছি। যে শিক্ষককে নিয়ে একটি অভিযোগ উঠেছে, সেই শিক্ষকের পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষে মেয়েরা বলেছে, কেউ কোনো মেয়ে বলছে যে স্যারের বিরুদ্ধে অশালীন আচরণ তারা দেখেছে। আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেব, কারণ এটা আমাদের সকলের জন্যই দুঃখজনক। শিক্ষার্থীকে শিক্ষক দ্বারা ধর্ষিত হয়েছে, আমাদের থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই আমি আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দুপুরের সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ষষ্ঠ ও শেষ দফা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে আরও প্রায় 53 লাখ ডলার ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে ফেরত দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী কিম অং। গতকাল চতুর্থ দফায় ওই অর্থ ফেরত দেন কিম। এর আগে 3 দফায় মোট $1 কোটি ফেরত দেন তিনি। ফিলিপিন্সের দুর্নীতি বিরোধী ব্লু রিবন সিনেট কমিটির কাছে $1 কোটি 53 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিম। অর্থ ফেরত দিয়ে কিম বলেন, তিনি এক কথার মানুষ। ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার মাধ্যমে কিম এবং তার প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি করে। আগামী 12ই মে ফিলিপিন্স সিনেটে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন নরওয়ে ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের 2 উচ্চপদস্থ কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ টেলিকমিউনিকেশন সেবাদাতা কোম্পানি ভিম্পেলকমের 33% শেয়ারের মালিক টেলিনর। আর আমস্টারডাম ভিত্তিক এই প্রতিষ্ঠানটি টেলিনর অধিভুক্ত অংশ দেখাশোনা করতেন অভিযুক্ত ওই 2 কর্মকর্তা। সম্প্রতি ভিম্পেলকমের বিরুদ্ধে উজবেকিস্তান নিজেদের ব্যবসা পরিচালনার স্বার্থে সেখানকার এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রায় $11 কোটি 40 লাখ মার্কিন উজবেকি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা ভিম্পেলকম স্বীকার করেছে। নানা অনিয়মের কারণে তারা যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস $79 কোটি 50 লাখ জরিমানাও দেয়। ধারণা করা হচ্ছে টেলিনরের 2 কর্মকর্তাও এই ঘটনার সঙ্গে জড়িত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে টেলিনর জানায়, কোম্পানিতে সাংগঠনিক জবাবদিহিতা এবং নেতৃত্বে কিছু সাময়িক সমস্যা দেখা দিলেও দুর্নীতির অভিযোগ পুরোপুরি অসত্য। কয়েক বছর ধরে বাড়ছে মাথাপিছু আয়। তবে আয় বৈষম্য না কমায় সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণী তেমন সুফল পাচ্ছেন না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কাজে। সম্পদ ভোগ করতে উচ্চ শ্রেণীর মধ্যে কর ফাঁকি, অর্থ পাচার সহ অভিজাত শ্রেণীর অপরাধ বাড়ার অন্যতম কারণ হিসেবে আয় বৈষম্যকে দায়ী করছেন অপরাধ বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। কয়েক বছর ধরে বাড়ছে মাথাপিছু আয়, বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি, কমছে দরিদ্রতার হার, নিয়ন্ত্রণে রয়েছে মূল্যস্ফীতি। এসবই মধ্যম আয়ের দিকে এগিয়ে চলা বাংলাদেশের অর্থনীতির প্রতিচ্ছবি। কিন্তু কতটুকু মিলছে এর সুফল? যেখানে আয় বৈষম্য পরিমাপক গিনি কোএফিসিয়েন্ট মানদণ্ডে গত 44 বছরে ধনী গরিবের আয়ের পার্থক্য বেড়ে হয়েছে দ্বিগুণ। বাংলাদেশও 1000 পরিবারের কাছে এত সম্পদ আছে যে বাংলাদেশের অর্ধেক মানুষের হাতেও সেই সম্পদ হয়তো নেই। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার যে সাকসেস, যে সুফল, সেই সুফলটা আসলে মলিন হয়ে যাচ্ছে এই আয় বৈষম্য না কমার কারণে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, আয় বৈষম্য না কমায় নিম্ন আয়ের মানুষ যেমন জড়িয়ে পড়ছে খুন, ধর্ষণ, চুরি ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে, তেমনি আয় বেড়ে যাওয়া অন্য প্রান্তের লোকেরা জড়িয়ে পড়ছেন অতিরিক্ত ভোগ প্রবণতা জনিত অভিজাত শ্রেণীর অপরাধের সঙ্গে। অর্গানাইজ ক্রাইম থেকে শুরু করে আমরা যে সমস্ত পেটি থেফট, স্টিলিং কিংবা ড্রাগ অ্যাডিকশন, এই সমস্ত জিনিসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই অসমতা যদি গ্যাপ যদি বেড়ে যায়, তাহলে আবার উপরের লেভেলে যারা আছে তাদের মধ্যে কিন্তু হোয়াইট কলার ক্রাইমের প্রবণতা বেড়ে যাবে। এই যে ট্যাক্স ইভাশন, স্টক মার্কেটের যেই ফ্রড, তারপরে করাপশন, অর্থ পাচার, এগুলো তো হোয়াইট কলার ক্রাইম। এই অবস্থায় উচ্চবিত্তের অর্থ উপার্জনের খাত খতিয়ে দেখা ও কর আরোপের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বড় লোক আছে, ওকে পা ধরে টান দেওয়ার দরকার নেই, সে উঠুক, কিন্তু যে গরিব আছে ওকে ঠেলে তুলতে হবে। উচ্চ আয়ের লোকদের যেখান থেকে সোর্স অফ আয়গুলো হচ্ছে সেগুলোকে নিরীক্ষা করে সেগুলোর উপর আয়কর চাপিয়ে দেওয়া এবং বর্ধিত রাজস্বটাকে বহুলাংশে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর সর্বশেষ তথ্য মতে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $5,500 মিলিয়ন অর্থ পাচার হয়।
একটা ধনী শ্রেণী, কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট একটা ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ ষষ্ঠ ও শেষ দফায় 25টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে কোচবিহার জেলায় 9টি ও পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসনে 58 লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এসব কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। আগের পর্বে নির্বাচনগুলোতে ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনায় এবার নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আজকে নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের 294টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আগামী 19 মে সবগুলো আসনের ফল ঘোষণার কথা রয়েছে। কানাডার অ্যালবার্টায় ভয়াবহ দাবানলের ঘটনায় প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের চতুর্থ দিনেও আগুন এখনও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফোর্ট ম্যাকমারে শহরে আগুনে পুড়ে গেছে 1600টি ঘরবাড়ি। তেল সমৃদ্ধ এই শহরটিতে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীর সহায়তায় সশস্ত্র বাহিনীর বিশেষ দলকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত কয়েকজন আহত হলেও এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আলবার্টার তেল সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমারে আজও জ্বলছে। স্মরণকালে ভয়াবহতম এই দাবানলে শহরটির বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। আগুনের বিস্তৃতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় আলবার্টায় জরুরি অবস্থা জারি করেছেন প্রদেশের প্রধান র্যাচেল নোটলি। নিরাপত্তার খাতিরে মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় 88,000 বাসিন্দার সবাইকে বাধ্যতামূলক সরে যাবার নির্দেশ জারি করে কর্তৃপক্ষ। বুধবার তা বলবৎ রাখা হলেও সহায় সম্পত্তি ফেলে তড়িঘড়ি করে ঘরবাড়ি ছাড়তে নারাজ অধিবাসীদের অনেকে। মানছি এটা একটি বিপর্যয়, তবে আসবাবপত্র সঙ্গে নিতে যে সময় ও সুযোগ দরকার তা না দেওয়া সত্যি অন্যায়। আমি যে সবকিছু হারিয়ে ফেললাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে এত সংখ্যক বাসিন্দার একসঙ্গে সরে যাওয়া আলবার্টের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এমন দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে কানাডাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত শহর ফোর্ট ম্যাকমারিতে একসঙ্গে এত মানুষকে সরিয়ে দেওয়া সত্যি দুরূহ ও জটিল একটি কাজ, যা একা আলবার্টার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই যাদের ওই এলাকায় প্রবেশের সুযোগ রয়েছে, বিশেষত সীমান্তবর্তী প্রাদেশিক সরকার ও বাসিন্দাদেরকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছে। শতাধিক দমকল কর্মীর প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও ক্রমেই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। কর্তৃপক্ষ জানায় পুরো ছাই হয়েছে 1,500-এরও বেশি ঘরবাড়ি। এমন অবস্থায় অধিকতর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে শহরের একমাত্র সেতুকে ক্ষয়ক্ষতি মুক্ত রাখতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দমকল বাহিনীর সহায়তায় সেনা ও বিমান বাহিনীর বিশেষ দলকে ফোর্ট ম্যাকমারেতে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ঘটনাস্থলে পৌঁছাতে তাদের আরও 2 দিন লেগে যেতে পারে। জাহিদুর রহমান, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও হতে যাচ্ছে 2013-14 মৌসুমের ফাইনালের পুনরাবৃত্তি। বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যান সিটির বিপক্ষে 1-0 গোলের জয়ে চান্সেরার টিকিট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটিতে অবদান গ্যারেথ বেলের। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 14 আসরে ফাইনালে উঠল লস ব্লাঙ্কোসরা। শুরুর আগে শুধু একটাই আলোচনা, মাঠে নামতে পারবেন তো রোনালদো? প্রথম লেগে না পারলেও বার্নাব্যুতে লিড পায় রিয়াল মাদ্রিদ। দুপুরের সময়ে পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জামায়াত নেতা নিজামের ফাঁসি কার্যকরে আরও এক ধাপ অগ্রগতি, রিভিউ খারিজ করে ফাঁসির আদেশ বহাল। গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না, আপিল বিভাগের নির্দেশনা। ময়মনসিংহের গাছতলা বেপরোয়া গতির ট্রাক সিএনজির সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 8। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া।
এবং তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ। কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, অভিযান চালিয়েও মিলছে না সুফল। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।